মন্ত্রী হয়ে আরো বাড়তি চাপে আছে। কর্মসংস্থানের জন্য যারা বিদেশ যায়, যেতে গিয়ে তারা নানা ধরনের প্রতারণা, হয়রানির শিকার হয়। নির্বাচনটা আমার মতো যারা নতুন প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের জন্য আমি মনে করি যে চ্যালেঞ্জই ছিল। তবে তাদের চেয়ে আমার জন্য চ্যালেঞ্জটা একটু ব্যতিক্রম ছিল। কারণ হচ্ছে একদিকে আমরা বিএনপির সাথে জোট করেছি, আবার বিএনপিরই একজন লোকাল প্রভাবশালী বলতে গেলে, যে প্রভাবশালী বলতে ওই অর্থে যে ওইখানকার কোনো মূল দলের কেন্দ্রীয় নেতা ছিল না, সে কেন্দ্রীয় নেতা ছিল এবং কেন্দ্রীয় নেতার আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতি করেছে, যার সুবাদে এলাকার দলের নেতাকর্মীদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক। সে দলের বাইরে গিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছে। আর স্থানীয় নেতাকর্মীরা অধিকাংশই তার সাথেই ছিল। দলগতভাবে বিএনপি আমাকে সমর্থন দিলেও তো সেটি তো একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ নির্বাচনটা তো হয়েছে আসলে বিএনপি জোট বনাম জামাত জোট। তো বিএনপির যদি একজন ক্যান্ডিডেট থাকে তাহলে বিএনপির ভোটটা দুই ভাগে ভাগ হচ্ছে এবং আমার হয়তো কিছু সুইং ভোট আছে, কমন ভোট আছে। হ্যাঁ, সেগুলো মিলে ওভারকাম করাটা ডিফিকাল্ট ছিল। কারণ হচ্ছে ওই সিটটা বাংলাদেশে যে কয়েকবার নির্বাচন হয়েছে, যে এই নির্বাচনে আগে আরো 12টি সংসদ নির্বাচন, একটি নির্বাচনে বিএনপি উইন করেনি, শুধু একটি নির্বাচনে 96-এর যে অল্প কয়েকদিন যে সংসদ ছিল ওই নির্বাচনে বিএনপি একজন সংসদ সদস্য হয়েছিলেন। তো ওটি স্বাভাবিকভাবেই ওটি আওয়ামী অধ্যুষিত একটি এলাকা ছিল। সেখানে একত হচ্ছে রাজনৈতিক এই যে চাপ এবং রাজনৈতিক কিছুটা বিভাজন, বিভ্রান্তি তো ছিলই। তৃতীয়ত আমার যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তার ওয়াইফ একজন আমাদের সরকারের বলা চলে যে যুগ্ম সচিব ছিলেন এবং তার বিশেষ করে প্রশাসনেও একটা ভালো সে সময় একটা যোগাযোগ কানেক্টিভিটি ছিল। নির্বাচনের ফিল্ডে সেক্ষেত্রে আমি প্রশাসনিক চাপও বেশ বোধ করেছি। তো সামগ্রিকভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাকে আগাতে হয়েছে এবং আঞ্চলিক রাজনীতিতে বা লোকাল রাজনীতিতে যে সংঘাত, সহিংসতা, পেশি শক্তি, নির্বাচনের সময় আমার অনেক নেতাকর্মীর উপরে হামলা হয়েছে, তাদের বাড়িঘর আগুন দেওয়া হয়েছে, অফিস পুড়িয়ে দিয়েছে, এমনকি নির্বাচনের ভোটের আগের দিনও আমার এজেন্ট ছিল, ভোট কেন্দ্রের এজেন্ট, তাদেরকেও আহত করা হয়েছিল। সব কিছুর মধ্যে দিয়েই এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আজকে নির্বাচন পর্যন্ত আমরা এগিয়ে গেছি। নির্বাচনটায় আমরা উইন করতে পেরেছি। কারণ হচ্ছে যে সাধারণ জনগণ তারা মনে করেছে যে আমি এই এলাকা থেকে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে, এলাকার মানুষ ভালো থাকবে। সেই জায়গা থেকে হয়তো তারা আমাকে ভোট দিয়েছে এবং ভয়ে অনেকে আমার ওপেন সমর্থন করতে পারে নাই, কিন্তু ব্যালটে তারা আমাকে ভোট দিয়েছে। যেই 2019-এর ডাকসু নির্বাচনের মতো ওই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রলীগের নিয়ন্ত্রণের মধ্যে থেকেও হলে শিক্ষার্থীরা যেমন আমাকে ভোট দিয়েছিল, ঠিক জাতীয় নির্বাচনে, কারণ নির্বাচনে আমাকে ভোট দিলে অনেকে এলাকায় থাকতে পারবে না, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, অনেক ধরনের হুমকি দামকি দিয়েছিল। তো সবকিছুর পরেও আল্লাহ পাক তার রহমত আমাদের উপরে নাজিল করেছে, যার ফলে হয়তো আমরা জয়লাভ করতে পেরেছি। মানুষের দোয়া, মুরব্বীদের দোয়া, ভালোবাসা। মন্ত্রী হওয়ায় খুব নতুন কোনো অনুভূতি বা আবেগ ফিল হয় না, অনুভূত হয় না, কিন্তু এটা একটা ভালো লাগা কাজ করে এবং এটা অবশ্যই একটা অন্য রকমের অনুভূতি বলা চলে। যে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে শুধু প্রার্থী হওয়া না, আমি প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছি। সো এই বয়সে এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। সো প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হয়েছি, ভোট দিয়েছি এবং নির্বাচনে জনগণের সমর্থনে এমপি হয়েছি। এটা আমার কাছে একটা বড় পাওয়া মনে হয় যে ডাকসু নির্বাচনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে জাতীয় সংসদে যাওয়ার জন্য এই যাত্রায় এলাকার মানুষের সমর্থন, সহযোগিতা, সেদিক থেকে একটা ভালো অনুভূতি। তবে প্রতিমন্ত্রী হয়েছি, এটি নিয়ে খুব বাড়তি আমার কাছে ফিল হয় না, বরঞ্চ একটু চাপ এবং বেশি দায়বদ্ধতা আর কি, একটা চাপ অনুভব করি। কারণ হচ্ছে যে এখানে এত মানুষের এক্সপেকটেশন, দেশের বাইরে আমাদের এত প্রবাসী কমিউনিটি, তো তারা তো সবাই আমাকে জানে একজন আন্দোলনকারী, সংগ্রামী নেতা হিসেবে, মানুষ হিসেবে। তো এখন তাদের জন্য কাজ না করতে পারলে তো স্বাভাবিকভাবে এই মানুষের ভালোবাসা, সমর্থন ধরে রাখা সম্ভব হবে না।
বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু কাজ করতে পারবো আমি জানি না। এই দায়বদ্ধতা বা এই চাপটা এটা আমার একটা অনুভূতি হয়। তো সেই দিক থেকে মনে হয় যে মন্ত্রী হয়ে আরো বাড়তি চাপে আছি। আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আগেই কিছুটা অবগত, যেহেতু সরাসরি প্রবাসীদের নিয়ে কাজ করেছি বিভিন্ন দেশে। প্রবাসী অধিকার পরিষদ নামে আমাদের একটি সংগঠনও আগে থেকেই রয়েছিল। তো সেই সুবাদে সমস্যাগুলো নিয়ে আমি কিছুটা ওয়াকিবহাল আগে থেকেই। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে প্রথমত আমাদের ৪-৫টা লক্ষ্য থাকা উচিত এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে আমাদেরকে। যেমন ১ নাম্বার হচ্ছে যে এই মন্ত্রণালয়ের যে বিশেষ করে প্রধান যেটা কাজ আপনার বৈদেশিক কর্মসংস্থান। তো এই বৈদেশিক কর্মসংস্থানের জন্য যারা বিদেশ যায়, যেতে গিয়ে তারা নানান ধরনের প্রতারণা, হয়রানির শিকার হয়। তারা যখন একটা পাসপোর্ট করে সেখানেই তাদের শুরু এই প্রতারণার এবং হয়রানির আসলে মধ্য দিয়ে। সেখান থেকে দেশের বাইরে গিয়ে অনেকে ভালো কাজ পায় না। তো এবং যারা যায় অনেক বলা চলে উচ্চ মূল্য বহন করতে হয় বেশি টাকা খরচ করে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে ন্যূনতম একটা অভিবাসন ব্যয় আমরা নির্ধারণ করে দেবো। হয়তো ওইটা পরিপূর্ণভাবে অনেক দেশে মানা সম্ভব হবে না, একটু ভেরি করবে। সেটা 18-20, সেটা 18-20, 19-20 হতে পারে, বাট খুব বেশি ডিফারেন্স হবে না। তো একটা অভিবাসন ব্যয় আমরা নির্ধারণ করে দিতে চাই ১ নম্বরে। ২ নম্বর হচ্ছে যে এই প্রবাসীদের যে যাওয়ার পথটা সুগম করার জন্য আমরা একটা অন স্টপ সলিউশন করতে পারি কিনা, একটা ডেস্ক থেকে যে সব ধরনের সেবা, সেটি একটু চিন্তা করছি। ৩ নম্বর হচ্ছে যে আমাদের বিশেষ করে যারা যায় দেশের বাইরে, তারা অনেকেই দেখা যায় সঠিক কাজ বা ট্রেনিং না থাকার ফলে তারা ওখানে গিয়ে অনেকে কম পয়সার বেতন চাকরি করে কিংবা মানবতার জীবন যাপন করে। তো সেক্ষেত্রে আমাদের ৩ নম্বর টার্গেট হচ্ছে যে দক্ষ জনশক্তি দেশের বাইরে পাঠানো, অর্থাৎ ন্যূনতম কোনো একটা বেসিক ট্রেনিং যেন তারা করে ওখানে যায়। ৪ নম্বর হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রবাসীরা বিভিন্ন দেশে আছে, তাদের অনেকে অসুস্থ হয়ে পড়লে অল্প পয়সা ইনকাম করে তারা চিকিৎসা নিতে পারে না ওই দেশে। ভালো কোম্পানিতে গেলে তাদের চিকিৎসা খরচটা ওরা দেয়, বাট ব্যক্তিগত প্রতিষ্ঠানে কোনো বাসা বাড়িতে কাজ করে অনেকে তার চিকিৎসা অনেকে নিতে পারে না। সেক্ষেত্রে আমরা চিন্তা করছি এমবেসির মাধ্যমে অনলাইনে যদি তাদেরকে টেলিমেডিসিন সেবা দেওয়া যায় এবং দূতাবাসের শ্রম কল্যাণ উইং, যেটা আমাদের মিনিস্ট্রি সরাসরি ডিল করে থাকে, সেই শ্রম কল্যাণ উইংয়ের সংখ্যাটাকে বৃদ্ধি করা। তো এই কাজগুলো আছে, দেখা যাক কতটুকু করতে পারি। সরকার এইটা হচ্ছে সরকারের একটা নির্বাচনী ইশতেহারেরও চ্যালেঞ্জ এবং নির্বাচনী ইশতেহারের বড় কমিটমেন্ট যে আমরা 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করব এবং বিশেষ করে নতুন নতুন বাজার খোলার ক্ষেত্রে অল্প খরচে প্রবাসীদের যাওয়ার বিষয়টা ব্যবস্থা করব। সেক্ষেত্রে আমাদের শ্রম বাজারটা বড় একটা অংশ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বা মধ্যপ্রাচ্যে বেশি লোক যায়। মধ্যপ্রাচ্যের বাইরে আমরা ইউরোপ এবং এশিয়ার অন্যান্য দেশে যেখানে আমাদের ভালো সুযোগ আছে, যেমন থাইল্যান্ডে এখন কিছুটা সুযোগ আছে, আপনার কম্বোডিয়া, ভিয়েতনাম, এরকম কিছু দেশে আছে যদি আমরা মার্কেট ওপেন করতে পারি। তো সেখানে আমাদের প্রচেষ্টা চলছে সরকারি পর্যায় থেকে, বেসরকারি পর্যায় থেকে। পাশাপাশি আমাদের দ্বিতীয় শ্রম বাজার হিসেবে খ্যাত মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সেটাও আমরা ওপেন করার একটু চেষ্টা করতেছি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 110টা টিটিসি বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 110টার মধ্যে 6টা মেরিন আর 104টা জেনারেল ট্রেডে। তো 104টা যদি জেনারেল ট্রেডে আমরা হিসেব করি বাংলাদেশের 64 জেলায়, তাহলে অন অ্যান অ্যাভারেজ জেলায় একটা করে মিনিমাম আছেই। তো আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যে ওই জেলার মিনিমাম ওই একটা ট্রেনিং সেন্টারকে আমরা সব ধরনের ট্রেনিং এর উপযুক্ত করে গড়ে তুলবো। যেমন বিভিন্ন ট্রেডে যারা ট্রেনিং করে সেই সমস্ত ট্রেডের আধুনিক ইকুইপমেন্টস যদি না থাকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল যদি তারা একটা ধারণা নিয়ে না যেতে পারে, তাহলে ওখানে যে কাজ করতে পারে না। সেক্ষেত্রে ট্রেনিং সেন্টারগুলোকে ট্রেনিং সিলেবাস কিংবা ট্রেনিং কর্মপদ্ধতি আমাদের একটু পুনর্বিন্যাস করা এবং সেখানে আধুনিক ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে যেন একেবারেই আপডেটেড একটা প্রত্যক্ষ নলেজ তারা এখান থেকে নিয়ে যেতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। একই সাথে আমাদের এখানকার ট্রেনিংয়ের এই সার্টিফিকেটটা যেন
বিভিন্ন দেশে গ্যারান্টেড হয়, ওই বিষয়ে আমরা কাজ করতেছি। সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, এনএসডিএ যেটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বলে এরা যৌথভাবে প্রধানমন্ত্রীর সমন্বয়ে কাজ করতেছে। প্রধানমন্ত্রী মাঝখানে একটা মিটিং আমাদেরকে এটা বলেছিলেন খুব জোর দিয়ে যে মিডল ইস্টের যুদ্ধে যেমন বিভিন্ন প্রফেশনাল লোকজন তো তাদের দেশে চলে গেছে ভয়ে আতঙ্কে, তো সেখানে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বা এখনকার সময় আমরা যদি যেটা বলে হোয়াইট কলার জব কিছু সেটা আহ, আমরা ধরতে পারি, সেটা একটা অ্যাসেসমেন্ট চলছে। পাশাপাশি আমরা আন্তর্জাতিকভাবে রেপুটেড একটা ফার্মকে হায়ার করার বিষয়ে আলোচনা হয়েছে যে ওরা আমাদেরকে কনসালটেন্সি করবে যে কোন দেশে কোন সেক্টরে আমরা এনগেজ হতে পারি, সেখানে যেন আমাদের কি কি প্রস্তুতি দরকার। একটা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে এনগেজ করে লবিং করে আমরা মানে গতানুগতিক আমাদের অল্প আয়ের চাকরির পাশাপাশি উচ্চ বেতনের সুযোগ সুবিধা সম্বলিত বড় বড় পদে কিভাবে যেতে পারি, এই বিষয়ে আমাদের একটা প্ল্যান আছে এবং কাজ চলছে। না ওই যে আমরা এটা ঠিক যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি দেশ থেকে অনেক প্রবাসীরা গিয়ে বিভিন্ন উচ্চ পদে কাজ করে ভালো বেতন বা সুযোগ সুবিধা পায়, সেখানে আমরা এই সুযোগটা নিতে পারছি না। কারণ হচ্ছে আমাদের স্কিল বা দক্ষতার ঘাটতি এবং কিছু ক্ষেত্রে এডুকেশনের ঘাটতি। সেক্ষেত্রে আমরা তো ওই ট্রেনিং সেন্টার পাশাপাশি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কিছু লোককে আমরা পাঠানোর চেষ্টা করতেছি। আমাদের অনেক জায়গায় নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিছু কিছু আছে, তবে আরো বড় সংখ্যায় আমরা পাঠাতে পারি। সেজন্য ট্রেনিং সেন্টারগুলো এবং বিশেষ করে বিভিন্ন প্রফেশনাল লোককে আমরা এনকারেজ করা বা ওই দেশের সাথে চুক্তি করে পাঠানোর একটা রাস্তা তৈরি করতেছি। এবং আরেকদিকে হচ্ছে এটাও ঠিক যে এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলঙ্কা এই সমস্ত দেশ থেকে যত কম খরচে অনেকে বাইরে যেতে পারে, আমাদের দেশে এটা পারে না। কারণ হচ্ছে দীর্ঘদিন আমাদের এই শ্রম বাজারে মাফিয়াদের একটা আধিপত্য এবং প্রতিষ্ঠিত শক্তিশালী লোকজন একটা বলয় বা সিন্ডিকেট আছে। তো যার ফলে আমরা যে কম খরচের উদ্যোগ নিই সেটা এতদিনে হয়ে ওঠে নাই। সামনে আমার ব্যক্তিগত লক্ষ্য যে কোনো বিনিময় মূল্যে এই সমস্ত সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষজন অল্প খরচে স্বস্তির সাথে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া। এইটা আসলে আমার কাছে যদি অনেকে এক্সপেক্ট করে যে আমি রাতারাতি সব নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো, এটাও সম্ভব হবে না। বাংলাদেশের দীর্ঘদিন ধরে এই সিস্টেম চলে আসছে। ইন্টারিম গভর্নমেন্ট তো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, শেষ অনেক কিছু আমরা দেখেছি এরকম যারা আগেও মনোপলি কিংবা সিন্ডিকেট করেছিল তারাই বহাল ছিল। তো এখন একটা নির্বাচিত সরকার, সেখানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যেটা প্রধানমন্ত্রী আমাদের ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে আমরা যেভাবে কাজ করছি, যে চিন্তা ভাবনাগুলো নিয়ে আগাচ্ছি, অন্যান্য আন্তঃমন্ত্রণালয় আলাপ আলোচনা হয়তো সেগুলো উঠে আসে বুঝতেছি, সেটা আমার মনে হয় যে সামনে ভালো কিছু অন্তত হবে। আমরা এখানে যে প্রায় 3000 রিক্রুটিং এজেন্সি আছে, এই এজেন্সিগুলো যাচাই বাছাই করে আমরা পুনরায় তাদেরকে আপনার একটা নিবন্ধনের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। কারণ এখানে অনেক প্রতিষ্ঠান আছে যারা ওইভাবে তাদের নিজস্ব ট্রেনিং সেন্টার নাই, অফিস নাই, ক্যাপাসিটি নাই কাজ করার, তারাও বিভিন্ন সুপারিশে এই লাইসেন্স পেয়েছে। এবং অনেক লাইসেন্স আছে যারা সুনামের সহিত কাজ করছে, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। আবার অনেকে আছে এই প্রতারণা কিংবা মানুষকে বিপদে ফেলছে। সো যারা এই কাজগুলো করছে, এই মানুষকে বিপদে ফেলছে, প্রতারণা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়ার একটা বিষয় আমরা হাতে নিয়েছি। পাশাপাশি আপনার যারা কাজ করবে তাদের সাথেও আমরা নিয়মিত একটা ফলো আপ রাখা এবং জেলা পর্যায়ে আমাদের যে বিভিন্ন কমিটিগুলো আছে সরকারি, বিভিন্ন প্রোগ্রাম আছে, সেখানে ইনক্লুড করে যে অভিবাসন ব্যয়, প্রবাসীদের সুযোগ সুবিধা, প্রবাসীদের বাইরে গেলে কোন দেশে কিরকম তার স্কিল প্রয়োজন, এই সমস্ত বিষয়ে সেমিনার টেমিনার করার মধ্যে দিয়ে আমরা একটু মানুষকে জানানোর চেষ্টা করব। এটা ঠিক যে শুধুমাত্র প্রবাসী নয়, বাংলাদেশেও আছে সরকারি অফিস আদালতে গেলে অনেক ক্ষেত্রে মানুষ সেবার জন্য যায়, কিন্তু ওখানে উল্টো হয়রানি হয়ে আসে কিংবা যারা দায়িত্বে থাকে তাদের আচার আচরণ আসলে মানুষ ক্ষুব্ধ হয়। তো এটা চলছে অনেকদিন। আমরা এখানে দায়িত্ব নেওয়ার পর থেকেই সব মন্ত্রণালয়কে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমরা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসেডারদের সাথে, শ্রম কল্যাণ উইং, মিনিস্টার লেভেলে যারা ছিল তাদের সাথে, সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সরকারের কমিটমেন্ট অনুযায়ী মানুষকে সেবা দিতে হবে, মানুষের
যত দ্রুত সম্ভব সমস্যায় রেসপন্স করতে হবে। এই বিষয়গুলো আমরা নজরদারির মধ্যে রাখছি। আমরাও আমাদের মন্ত্রণালয়ের কর্মচারী পাশাপাশি বিভিন্ন দূতাবাসকে এই বিষয়ে ইনস্ট্রাকশন দিয়েছি যেন তারা তাদের কাজকর্মের এই পরিবর্তনটা আনে মানুষকে সেবা দেওয়ার। অবৈধভাবে আমাদের যাওয়ার ক্ষেত্রে যেটা মনে করি যে যারা অবৈধভাবে যাচ্ছে বা যে এজেন্সিগুলোর মাধ্যমে যাচ্ছে তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আর দ্বিতীয়ত সচেতনতামূলক প্রোগ্রাম বা সভা সেমিনার করা। কারণ যেটা বলে যে আর কি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সবকিছুর চেয়ে মনে করি জীবনের মূল্য অনেক বেশি। কারণ আপনি বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন, কিন্তু এই ভূমধ্য সাগর দিয়ে আপনার ইতালি বা ইউরোপ যাওয়া কিংবা বনে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় বরফ এই কষ্ট করে আপনি নিজের জীবনটাকে অনিশ্চিত করে ফেলার তো কোনো মানে হয় না। সেই ক্ষেত্রে আমরা সচেতনতার পাশাপাশি যারা এই যেসব এজেন্সিগুলোতে ইনভলভ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছি। 5ই অগস্টের পরে অর্থাৎ 2024 সালের 5ই অগস্টের পরে আমাদের প্রবাসীরা বা যারা দেশের বাইরে থাকে তাদের মধ্যেও দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসার একটা ইতিবাচক নজির আমরা দেখছি যে অটোমেটিক্যালি তারা সেই সময় থেকে আসলে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং সেই অবস্থাটা এখন আছে। এটা আমাদের জন্য খুব ইতিবাচক। এর বাইরেও যারা হুন্ডিতে লেনদেন করছে এটা তো আইনগতভাবে অপরাধ, হ্যাঁ, দণ্ডনীয় অপরাধ। তো আশা করি যে তারাও এই হুন্ডির লেনদেন থেকে সরে আসবেন, কারণ না হলে একজনের চিহ্নিত হইলে তো তার জন্য বিপদ, তার পরিবারের জন্য বিপদ। সো এই জায়গা থেকে সচেতন হয়ে ফিরে আসলেই সবার জন্য সেফ। হুন্ডি প্রতিরোধে তো সরকারি বিভিন্ন এজেন্সি আছে, আপনার বাংলাদেশ ব্যাংক আছে, BFIU আছে, ফাইন্যান্সিয়াল যেটা আপনার ইউনিট বলে ওইটা আছে, গোয়েন্দার তারপর আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে। মন্ত্রণালয় তো চাইলে একা এই বিষয়ে খুব বেশি পদক্ষেপ নিতে পারবে না, এর চেয়ে অন্যান্য অথরিটির দায়িত্ব আছে। তারাও আশা করি সবাই একটু জেকে বসছেন যে এই অনিয়মগুলোর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত আইনের আওতায় নিয়ে আসা। আমরাও আমাদের জায়গা থেকেও কমিউনিকেশন করতেছি যে যারা যারা ভালো ব্যবসায়ী কিংবা ভালো অবস্থানে আছে, বাংলাদেশে টাকা পাঠায়, পরিবারকে সাপোর্ট করে, ব্যবসা বাণিজ্যের জন্য তারা যেন বৈধভাবে একটা পাঠাতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করছি। আমি তো অনেক কিছু চাই, জানি না কতটুকু কি করতে পারবো। প্রথমত আমি চাই যে অন্তত কমন মানুষ যে হয়রানির অভিযোগটা করে আসে এয়ারপোর্ট কিংবা এই মন্ত্রণালয়ে পাসপোর্ট করতে গিয়ে, ভিসা ওই দেশে রিনিউ করতে গিয়ে, তো এই হয়রানির অভিযোগ মানুষ না করুক, এটা আমি চাই। মানে কাজের মধ্য দিয়ে আমরা এমন পরিবেশ নিশ্চিত করবো যেন মানুষ হয়রানির শিকার হবে না। অভিবাসন ব্যয়টাকে আমরা কমিয়ে আনা, প্লাস সাধারণ প্রবাসী যারা দেশের বাইরে যায় এদের জন্য কল্যাণমূলক কিছু করা, সেটা হতে পারে হসপিটালে তাদেরকে ফ্রিতে চিকিৎসা দেওয়ানো বা অল্প পয়সায় চিকিৎসা দেওয়ানো, কিংবা দেশে আসলে তাদের যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিপূরণ দিয়ে পাশে থাকা, তাদের ছেলে মেয়েদের একটা ভালো চাকরিতে সাপোর্ট দেওয়া, এই ধরনের কিছু কাজ যদি করতে পারি তাহলে অন্তত মনে করবো যে না, এই মন্ত্রণালয় থেকে কিছু কাজ করতে পেরেছিলাম। প্রবাসীদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে আমি নিজে রাজপথের একজন আন্দোলন সংগ্রাম করা মানুষ। আন্দোলন সংগ্রাম দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে শারীরিক মানসিক অনেকভাবে আমি এবং আমার পরিবার নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, বাট তারপর আমরা হাল ছাড়ি নাই, ফর দ্য সেক অফ কান্ট্রি অ্যান্ড ফর দ্য ইন্টারেস্ট অফ পিপল। সো যারা প্রবাসী আছেন আপনারা কিন্তু দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অর্থাৎ আপনার মাধ্যমে বাংলাদেশ ওখানে প্রতিনিধিত্ব করে, আপনি যে প্রফেশনে থাকেন না কেন। সো আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অন্তত দেশের সুনামটা যেন বৃদ্ধি পায়, জাতি হিসেবে যেন আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি, সেইভাবে আপনারা কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের আইন কানুন বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যেই প্রতিষ্ঠান আপনাদেরকে নিচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রতি লয়াল থেকে আপনারা কাজ করবেন। আপনারা যদি ভালো থাকেন, ভালো কিছু করেন, তবে আমাদের শুনতে ভালো লাগবে, দেশের জন্য সম্মান। ধন্যবাদ।